রোটা ভাইরাস, এই ভাইরাসটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ আমার কাছে একটা বাচ্চা আসছে যেই বাচ্চার বয়স ধরলাম 5 বছরের কম। তো এই 5 বছরের একটা কম বয়সী বাচ্চা, তার কমপ্লেন হচ্ছে তার ওয়াটারি ডায়রিয়া হয়, ওয়াটারি ডায়রিয়া। তো ডায়রিয়া যেটা আমরা জানি, ডায়রিয়া কাকে বলে? প্যাসেজ অফ লুজ স্টুলস, মানে পাতলা পাতলা পায়খানা হচ্ছে এবং 3 বারের বেশি হয়েছে 24 ঘন্টার মধ্যে, সো সেটাকে আমরা মোটামুটি ডায়রিয়া বলি। তো এই রোটা ভাইরাস দিয়ে ডায়রিয়া হয় এবং বাচ্চাদের ডায়রিয়া হয়েছে মানে একটা সাসপেক্ট করাই যায় যে আচ্ছা তার হচ্ছে গিয়ে রোটা ভাইরাস ডায়রিয়া হয়েছে। আমরা জানি সাধারণত ডায়রিয়া হইলে আমরা অনেকে অ্যান্টিবায়োটিক দিই, যদি ডায়রিয়া না সারে আমরা অ্যান্টিবায়োটিক দিই, কিন্তু এই বাচ্চাদের ডায়রিয়া একটা অন্যতম কারণ রোটা ভাইরাস ডায়রিয়া। সো এই ক্ষেত্রে কিন্তু আমি যদি সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিক দিলাম, তাহলে লাভ কী হলো? উল্টা আরও খারাপ হবে কিন্তু, কারণ হচ্ছে রোটা ভাইরাস একটা ভাইরাল ডায়রিয়া যেটাতে অবশ্যই অ্যান্টিবায়োটিকের কাজ করবে না এবং এটা এমনিতেই রিজলভ হয়ে যাবে, এমনিতেই সেরে যাবে। সো এখানে কোনো আসলে সেলফ লিমিটিং একটা ডায়রিয়া এটা। বাট রোটা ভাইরাস ডায়রিয়া একটা বিষয় হচ্ছে এটাতে কিন্তু প্রচুর ডিহাইড্রেশন হইতে পারে। হ্যাঁ, ডিহাইড্রেশন হইতে পারে, যেহেতু অনেক বেশি মানে ফ্লুইড লস হয়, এজন্য এই ডিহাইড্রেশন প্রিভেন্ট করতে কিন্তু যথেষ্ট মেজার কিন্তু নিতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো গেল। এখন আমরা রোটা ভাইরাস নিয়ে একটু আলোচনা করব। তো এটা 1973 সালে ফার্স্টে ডিসকভার্ড হয় এবং এটা লিডিং কজ অফ ডিহাইড্রেটিং ডায়রিয়া ইন চিলড্রেন, সাধারণত যাদের বয়স 5 বছরের কম। ডায়রিয়া কিন্তু অনেক কিছু দিয়ে হইতে পারে, ভাইরাস দিয়ে হইতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হইতে পারে, যেমন হচ্ছে আমরা জানি কোলাই, তারপর হচ্ছে ইস্চেরিসিয়া কোলাই যেটা, স্যালমোনেলা, এগুলোতে কিন্তু ডায়রিয়া হইতে পারে। কিন্তু তা বাদে আরও অ্যামিবা দিয়ে হইতে পারে। অ্যাকচুয়ালি অ্যামিবা দিয়ে হলে সেটা ডিসেন্ট্রি হয়, ব্লাডি ডায়রিয়া কি আমরা কিন্তু ডিসেন্ট্রি বলি। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ডায়রিয়ার হওয়ার ক্ষেত্রে বেশ কিছু ভাইরাস দায়ী থাকতে পারে। সব থেকে কমন হচ্ছে রোটা ভাইরাস, কিন্তু তা বাদেও ক্যালসিভাইরাসে যেমন নরোভাইরাস, স্যাপোভাইরাস, তা বাদে অ্যাস্ট্রোভাইরাস, অ্যাডিনোভাইরাস, রেসপিরেটরি ভাইরাস যেমন করোনা ভাইরাসও কিন্তু কিছুটা ডায়রিয়া করতে পারে। তারপরে নিপা ভাইরাস, এটা যদিও রেয়ার, বাট এইগুলো কিন্তু ডায়রিয়া করতে পারে। সো এই জিনিসগুলো আমরা একটু জানলাম। এখন আমরা মনে রাখবো যে অ্যাকচুয়ালি রোটা ভাইরাসের আবার অনেকগুলো টাইপ। রোটা ভাইরাস গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এভাবে অনেকগুলো গ্রুপে আমরা ভাগ করি, 9-10টা গ্রুপে আমরা ভাগ করি। তার মধ্যে রোটা ভাইরাসের গ্রুপ এটা হচ্ছে সব থেকে কমন। এই গ্রুপ এটা দিয়েই মেইনলি আমরা যত ডায়রিয়া দেখি সেগুলো মেইনলি হয় এবং এটাই ইমার্জেন্সি। হ্যাঁ, এটা এমন রূপ ধারণ করতে পারে যার ফলে হসপিটালাইজেশনের দরকার হতে পারে। আর একটা বিষয় হচ্ছে অ্যাডিনো ভাইরাস যে ডায়রিয়া, সেটাও কিন্তু হসপিটালাইজেশন লাগতে পারে। আর বাকি যেগুলো আছে এগুলো অতটা সিভিয়ার ডায়রিয়া করে না, এগুলো সেলফ লিমিটিং এবং বাসায় বসে ট্রিটমেন্ট করলেই হয়। আচ্ছা, এখন রোটা ভাইরাস, অ্যাকচুয়ালি রোটা ভাইরাস যে ডিজিজগুলো অর্থাৎ ডায়রিয়া হয়, এখানে কি শুধু ডায়রিয়া? আনসার হচ্ছে না, এখানে ডায়রিয়া বাদেও কিন্তু মাইল্ড ফিভার থাকতে পারে, অ্যাবডোমিনাল ক্রাম্পিং থাকতে পারে, ঠিক আছে, ডিহাইড্রেশন থাকবে, উইকনেস থাকবে, ম্যালেজ থাকবে। সো এগুলো তো থাকবেই। আর তা বাদে কিন্তু এটা রোটা ভাইরাস করবে। এখন রোটা ভাইরাসটা অ্যাকচুয়ালি আমরা, এটা হচ্ছে জেনাসের নাম, বাট ফ্যামিলির নাম কি? রিওভিরিডি। হ্যাঁ, রিওভিরিডি, এবং এটা একটা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। খুব ইম্পর্টেন্ট, আমরা আরএনএ ভাইরাসের মধ্যে লাস্ট যে কটা পড়লাম সেগুলো কিন্তু সিঙ্গল স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে। আমরা অর্থোমিক্সোভিরিডি, প্যারামিক্সোভিরিডি যেগুলো পড়ছি ওই ফ্যামিলির, সেগুলো কিন্তু সিঙ্গল স্ট্যান্ডার্ড ছিল, বাট এখানে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। এবং আরেকটা যেটা জানতেই হবে মাস্ট, এটা নন এনভেলপড। আমরা নর্মালি ভাইরাসের যখন স্ট্রাকচার পড়ি তখন আমরা কি জানি যে আচ্ছা ভাইরাসের মাঝখানে হচ্ছে কিছু জিনোমিক কন্টেন্ট থাকে, এটা আমি ধরলাম আরএনএ। তো আরএনএকে কাভার করে এখানে থাকে হচ্ছে একটা স্ট্রাকচার, একটা প্রোটিন স্ট্রাকচার, যেটাকে আমরা বলি ক্যাপসিড বা নিউক্লিয় ক্যাপসিড আমরা বলতে পারি। ক্যাপসিড, একটা ক্যাপসিড থাকে। তো এই ক্যাপসিডকে আবার সারাউন্ড করে হচ্ছে থাকে যেটা, তো এই ক্যাপসিডকে আবার সারাউন্ড করে একটা লিপিড মেমব্রেন থাকে বা এনভেলপ থাকে, আমরা বলি এনভেলপ। এটা হচ্ছে এনভেলপ, এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার। আমরা বলি যে আচ্ছা এই যে হচ্ছে গিয়ে জিনোম বা যেটাকে আমরা আরএনএ বলতে পারি বা ডিএনএও হইতে পারে কারো ক্ষেত্রে, এটা হচ্ছে ক্যাপসিড এবং এটা হচ্ছে এনভেলপ। এগুলো নর্মাল। এখন কোনো ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় এই এনভেলপটা থাকে না। তো তাদের ক্ষেত্রে কি থাকবে? তাদের ক্ষেত্রে জাস্ট কি থাকবে, যে ভিতরে জিনোমিক কন্টেন্টটা থাকবে আর নিউক্লিয় ক্যাপসিড থাকবে। এখন আমরা মনে রাখবো যে এই রোটা ভাইরাসের ক্ষেত্রে একটা এক্সেপশনাল বিষয় হচ্ছে যে এদের যে ক্যাপসিড, এই ক্যাপসিডের আবার 3টা লেয়ার থাকে। নর্মালি ক্যাপসিড একটা লেয়ারই হয়। ক্যাপসিড একটা প্রোটিনিশিয়াস লেয়ার এবং এটার
আউটার, মিডল, ইনার, এরকম 3টা লেয়ার থাকে। এটা কিন্তু রোটা ভাইরাসের ক্ষেত্রে এক্সেপশন। সো এই জিনিসটা আমাদের জানতে হবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যে ট্রিপল লেয়ার কিন্তু এখানে থাকে। এবং রোটা শব্দের অর্থ কী? হুইল, হুইল, হুইল লাইক। হুইল মানে কি? চাকা, হ্যাঁ। চাকা মানে কি? আমরা গরুর গাড়ি তো চিনি, গরুর গাড়ির যে চাকা থাকে না, ওটা কিন্তু একটা হুইল। সো অ্যাকচুয়ালি হুইল লাইক মানে চাকার মতো দেখতে। আমরা যদি একটু দেখি মাইক্রোস্কোপের নিচে, এই যে আমরা এরকম দেখবো হুইল লাইক অ্যাপিয়ারেন্স থাকে। এটা মাথায় রাখতেই হবে। আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি, এখন আসো যে এটা কিন্তু এটার 9টা স্পিসিস আছে, আই পর্যন্ত, ABCDEFGHI, কোথাও জে পর্যন্তও বলছে, অর্থাৎ এ থেকে জে বা এ থেকে আই, 9-10টা স্পিসিস এটা আছে। তো তার মধ্যে সবথেকে কমন হচ্ছে রোটা ভাইরাস গ্রুপ এ, যেটা রিও ভিরিডি, যেটা এটা হচ্ছে ফ্যামিলি। তো এটার মধ্যে 15টা জেনাস আছে। তো এই 15টা জেনাসের মধ্যে মোটামুটি 4টা হচ্ছে ডিজিজ করে হিউম্যানে বা ইনফেক্ট করে হিউম্যানে। এর মধ্যে আছে অর্থোরিও ভাইরাস, রোটা ভাইরাস, কল্টি ভাইরাস, আর হচ্ছে অরবি ভাইরাস। এর মধ্যে রোটা ভাইরাস আমাদের আলোচনার টপিক এই ভিডিওতে, এবং এটা ইম্পর্ট্যান্ট আসলে। তো আমরা যে রিও ভিরিডি যে ফ্যামিলির ভাইরাসগুলো আছে, এগুলার কিছু ফিচার যদি বলি, যে ভিরিয়নটা হচ্ছে ইকোসাহেড্রাল, মানে অ্যাকচুয়ালি নিউক্লিও ক্যাপসিড যেটা, সেটার কথা বলা হয়েছে, সেটা ইকোসাহেড্রাল, অর্থাৎ এটা দিয়ে মানে এরকম একটা স্ট্রাকচার। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এটার মধ্যে নিউক্লিও ক্যাপসিড যেটা, এটার মধ্যে হচ্ছে গিয়ে 20টা ট্রাইঙ্গেল আঁকা সম্ভব, 20টা অ্যাপিয়ারেন্স এখানে সম্ভব। এই জন্য এটাকে ইকোসাহেড্রাল বলে। এটা 60 থেকে 80 ন্যানোমিটারের মতো হয়, এবং এখানে ডাবল ক্যাপসিড শেল থাকে। অ্যাকচুয়ালি এটা ট্রিপল লেয়ার থাকে ক্যাপসিডের, আবার কিন্তু এরকম একটা ডাবল শেল থাকে। আচ্ছা, যাই হোক, এরপর ফার্স্টে যেহেতু নন এনভেলপড, সো এটাতে আরএনএ থাকবে, মানে একেবারে কোরের মধ্যে আরএনএ থাকবে, এবং বাইরে কাভার করে থাকবে হচ্ছে ক্যাপসিড, যেটা মেনলি প্রোটিনিয়াস কম্পাউন্ড। সো প্রোটিন 85% থাকে, আর ভিতরে আরএনএ 15%। এবং এখানে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে। এবং মনে রাখবো আরএনএটা সেগমেন্টেড হয়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং কয়টা সেগমেন্ট হয়? আনসার হচ্ছে যে আরএনএটা 11টার মতো সেগমেন্ট হয়ে যায়, ঠিক আছে, বা 10 থেকে 12টা সেগমেন্ট এখানে বলছে। এখানে কিন্তু আমাদের এই রোটা ভাইরাসের স্ট্রাকচারে আমরা কিছু স্ট্রাকচারাল প্রোটিন পাবো, স্ট্রাকচারাল ভাইরাল প্রোটিন, আর কিছু নন স্ট্রাকচারাল প্রোটিন পাবো। সেগুলো নিয়ে আমরা জানবো। কোনো এনভেলপ এখানে থাকে না, এবং এটা রেপ্লিকেশন করে হোস্ট যে ইনফেক্টেড সেল তার সাইটোপ্লাজমে। আর এখানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে রোটা ভাইরাস কিন্তু ইনফ্যান্টাল ডায়রিয়া, ইনফ্যান্ট যারা 1 বছরের কম বয়সী যারা, তাদের ক্ষেত্রে ডায়রিয়া করা একটা মেজর কারণ। এবং জেনেটিক রিসর্টমেন্ট এখানে কিন্তু হয়। এখানে মিডল ক্যাপসিড, তারপরে ইনার ক্যাপসিড দেখানো হয়েছে, এবং এখানে আউটার একটা ক্যাপসিড কিন্তু থাকে, আউটার একটা লেয়ার থাকে। তো এখানে আমরা একটা জিনিস দেখতেছি, এই যে আউটার লেয়ার, তো আউটার লেয়ারে বা এখানে আমরা কিছু প্রোটিন দেখতেছি আউটার ক্যাপসিড হচ্ছে কিছু প্রোটিন থাকে, যেটা হচ্ছে ভিপি বা ভাইরাল প্রোটিন 7 আর ভাইরাল প্রোটিন 4, ঠিক আছে। আর VP7 যেটা, এটাকে আমরা বলি জি সেরোটাইপ, আর VP4 যেটা, এটাকে আমরা বলি পি সেরোটাইপ। এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু মাথায় রাখো। অ্যাকচুয়ালি ভাইরাল প্রোটিন এগুলো কি? এগুলো হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন। আমরা মনে রাখবো টোটাল 6টা স্ট্রাকচারাল প্রোটিন থাকে, VP1, তারপরে এভাবে কিন্তু, তারপরে ভিপি। আচ্ছা, এখানে একটু দেখো যে VP1, VP2, VP3, VP4 আছে, VP5টা অ্যাবসেন্ট, VP6, VP7, এভাবে 6টা স্ট্রাকচারাল প্রোটিন থাকে। এবং এই 6টা স্ট্রাকচারাল প্রোটিন ইনকোড করে। এবং VP1 বলতে আমরা বুঝি আরএনএ ডিপেন্ডেন্ট RNA পলিমারেজ এনজাইমকে। VP2 বলতে বোঝায় এটা RNA বাইন্ডিংয়ে কিন্তু হেল্প করে, এবং পাশাপাশি mRNA ক্যাপিং এনজাইম VP3। তারপরে VP4 আর VP7 হচ্ছে অ্যাকচুয়ালি আউটার যে ক্যাপসিড থাকে সেখানে থাকে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং VP6 যেটা, এটা হচ্ছে গ্রুপ স্পেসিফিক অ্যান্টিজেন, এটা হচ্ছে মিডল লেয়ার, মিডল যে ক্যাপসিড আছে সেখানে থাকে। এবং কিছু নন স্ট্রাকচারাল প্রোটিন থাকে, এটাকে আমরা 6 ভাগে ভাগ করতেছি। এর মধ্যে আমরা মনে রাখবো যেটা, সেটা হচ্ছে নন স্ট্রাকচারাল প্রোটিন 4, এটা হচ্ছে এন্টেরোটক্সিন। এটা হচ্ছে একটা ভাইরাল, এই যে রোটা ভাইরাস, এটা এন্টেরোটক্সিন। এবং এই NSP4 নন স্ট্রাকচারাল প্রোটিন 4, এটাই আমরা দেখবো যে রোটা ভাইরাসের যে প্যাথোজেনেসিস সেখানে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতেছে। অর্থাৎ রোটা ভাইরাস যে ডায়রিয়া করতেছে, কী করতেছে? ডায়রিয়া করতেছে। এই ডায়রিয়া করার পেছনে মেইন কারণ হচ্ছে এন্টেরোটক্সিনটা, নন স্ট্রাকচারাল প্রোটিন 4। এর মধ্যে দেখতেছি এই যে সেগমেন্টেড ডাবল স্ট্যান্ডার্ড mRNA আছে, 11টার মতো সেগমেন্ট এখানে থাকে। মোড অফ ট্রান্সমিশন কি? এটা ফিকোরাল রুটে ছড়াবে, এবং এটা ফোমাইটসের মাধ্যমে ছড়াইতে পারে। মানে একজন পার্সন, সে হয়তো ইনফেক্টেড, এবং সে কী করলো, তার
মানে যে ফোমাইটস আছে ব্যবহার্য সামগ্রী সেগুলোর মাধ্যমে কিন্তু ছড়াইতে পারে, বা সে একটা জিনিস ধরছে, সে একটা সার্ফেসে টাচ করছে, ওই সার্ফেসে আরেকজন টাচ করছে, এভাবে ছড়াইতে পারে। এবং ফার্স্ট এপিসোড অফ ইনফেকশনে দেখা যায় যে ভাইরাস কিন্তু সেভারাল ডেইজ ধরে, বেশ কিছু দিন ধরে বেশি কনসেন্ট্রেশনে কিন্তু ছড়াইতে পারে স্টুল ভমিটাসের মাধ্যমে। এবং দেখা যায় যে প্রতি গ্রামে কিন্তু 10⁻12 পার্টিকেলসেরও বেশি ভাইরাস পাওয়া যেতে পারে। এটার ইনকিউবেশন পিরিয়ড খুবই কম হয়, 1 থেকে 2 দিন। বডিতে ঢোকার 1 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু সাইন সিমটমস প্রকাশ পায়, অ্যাভারেজে 3 দিন আমরা বলতে পারি। এবং ইনকিউবেশন পিরিয়ডের পরেই দেখা যায় ফার্স্টে ভমিটিং হয়, তো ভমিটিংয়ের পরে হচ্ছে অ্যাকচুয়ালি ডায়রিয়া হয়, ঠিক আছে। তো ডায়রিয়া পরবর্তীতে দেখা যায় যে 3 থেকে 7 দিনের মধ্যে বা 2 থেকে 8 দিনের মধ্যে আমরা বলতে পারি যে এগুলো কিন্তু সেরে যাবে, ডায়রিয়া সেরে যাবে, সেলফ লিমিটিং। কিন্তু এই ডায়রিয়ার যদি প্রপার ম্যানেজমেন্ট না করা হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, শক হয়ে হাইপোভলিমিক শকে পার্সেন্টটা মারা যাবে। এই জন্য ডায়রিয়ার প্রপার ম্যানেজমেন্ট কিন্তু করতে হবে। এখন প্যাথোজেনেসিসের কথা যদি বলি, যে এটা স্মল ইন্টেস্টাইনের যে ভিলাইগুলো থাকে, এই ভিলাইকে এরা মেইনলি কী করে, ইনফেক্ট করে। যে গ্যাস্ট্রিক এবং কোলোনিক যে মিউকোসা, এটাকে কিন্তু এরা ইনফেক্ট করতে পারে না, কারণ ওই গ্যাস মানে স্টোমাক এবং কোলন এগুলাকে ইনফেক্ট করার মতো ক্যাপাসিটি কিন্তু রোটা ভাইরাসের থাকে না। আমি আরও কিছু কথা বলে যাই যে রোটা ভাইরাস কিন্তু বেশ কিছু জিনিসই ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। যেমন এরা কিন্তু ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায় অ্যাসিডিক পিএইচে। হ্যাঁ, অ্যাসিডিক পিএইচে এরা কিন্তু ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। গ্লুটারালডিহাইড, ফেনল, ফরমালিন, ক্লোরিন, অ্যালকোহল এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এরা কিন্তু সার্ভাইভ করতে পারে না। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এই জন্য দেখা যায় এরা গ্যাস্ট্রিক ইনভায়রনমেন্টে বা হচ্ছে গিয়ে কোলন, এই সকল জায়গায় সার্ভাইভ করতে পারে না। এরা শুধু স্মল ইন্টেস্টাইনকে ইনফেক্ট করে। এবং তারা এন্টোরসাইট, যেটা মানে স্মল ইন্টেস্টাইনের যে সেল, সেটাকে আমি এন্টোরসাইট বলতেছি। এখানে এদের সাইটোপ্লাজমে এরা রেপ্লিকেট করবে এবং এরা ট্রান্সপোর্ট মেকানিজমকে কী করে, ড্যামেজ করে। এখন ট্রান্সপোর্ট মেকানিজমকে কীভাবে ড্যামেজ করে সেই কথাটা আমি একটু এক্সপ্লেন করি। অ্যাকচুয়ালি আমরা কি জানি যে ওই এন্টোরসাইটের ওইখানে হচ্ছে বিভিন্ন এনজাইম থাকে। কি এনজাইম? যেমন হচ্ছে সুক্রেস, মানে অ্যাকচুয়ালি স্মল ইন্টেস্টাইনের বিভিন্ন এনজাইম থাকে, সুক্রেস, ম্যালটেস, তারপর হচ্ছে ল্যাকটেস। তো এই এনজাইমগুলো আমাদের সুক্রোজ, ম্যালটোস, ল্যাকটোস এই সকল কার্বোহাইড্রেটকে কী করতে সহযোগিতা করে, এগুলাকে ভাঙতে সহযোগিতা করে এবং এগুলা আমাদের বডিতে অ্যাবজর্পশনের জন্য সহযোগিতা করবে। কিন্তু দেখা যায় এই এনজাইমগুলোকে ইনহিবিট করে দিতেছে। ফলে ওই লুমেন, যেটা এই লুমেনের মধ্যে মানে ইন্টেস্টাইনের যে লুমেন, এই লুমেনের মধ্যে দেখা যাবে যে সুক্রোজ বা ম্যালটোস, ল্যাকটোস এগুলা বেড়ে যাচ্ছে। এখন এগুলো যদি বেড়ে যায় ইন্টেস্টাইনের মধ্যে, তাহলে কি হবে? এগুলা বেড়ে যাওয়া মানে হচ্ছে এই জায়গায় হাইপারটনিক হয়ে যাচ্ছে, হাইপারটনিক। এবং হাইপারটনিক হয়ে যাওয়ার কারণে এখানে তো সেল আছে, এখানে কি সেল আছে? ইন্টেস্টাইনের সেল। তো এই সেলের মধ্যে থেকে দেখা যাবে এখান থেকে পানি ভিতরে লুমেনের মধ্যে চলে আসতেছে, কারণ আমরা জানি কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশনের দিকে কিন্তু পানি চলে আসে। সো যেহেতু কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশনের দিকে পানি চলে আসে, বেশি পানি লুমেনে চলে আসতেছে, এবং লুমেনে যেহেতু বেশি পানি চলে আসতেছে, এগুলো পরবর্তীতে এক্সক্রিয়েটেড হয়ে যায় ফিসিস দিয়ে, এবং ফলে ডায়রিয়া হয়, অসমোটিক ডায়রিয়া এটাকে আমরা বলতে পারি। তো এটা হচ্ছে ট্রান্সপোর্ট মেকানিজম, যেটা ট্রান্সপোর্ট মেকানিজমটাকে কী করতেছে, ড্যামেজ করতেছে। এটা বলতে আমরা এটা বোঝাইছি। এবং সেকেন্ডলি, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ডলি হচ্ছে ওই যে আমরা নন স্ট্রাকচারাল প্রোটিন 4 এর কথা বলছিলাম, এটা একটা এন্টেরোটক্সিন, ভাইরাল এন্টেরোটক্সিন। তো এটা কি করে? এটা হচ্ছে আমাদের এই ডায়রিয়াটা করতে ড্যামেজের মাধ্যমে, ওই ইন্টেস্টাইনের ড্যামেজের মাধ্যমে এরা ডায়রিয়াটা করে, ঠিক আছে। এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, এই কথাগুলো আমরা একটু মনে রাখবো। এবং ভাইরাল এক্সক্রিয়েশন কিন্তু ফিসিস দিয়ে 2 থেকে 12 দিনের মতো ধরে হয়, এবং এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, এবং এইগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, 2 থেকে 8 দিনের মধ্যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং এটা খুবই তাড়াতাড়ি শুরু হয় রোটা ভাইরাস ডায়রিয়াটা, যেহেতু ইনকিউবেশন পিরিয়ড খুবই কম। এবং ফার্স্টে ভমিটিং হয়, ভমিটিংয়ের পরেই দেখা যায় যে বমির পরেই ওয়াটারি ডায়রিয়া হচ্ছে, ব্লাডি ডায়রিয়া হয় না, নর্মালি ওয়াটারি ডায়রিয়া হয়। মাইল্ড ফিভার থাকে, অ্যাবডোমিনাল পেইন থাকে, এবং ইউজুয়ালি রিকভারি হয়ে যায়। এবং কিছু চিলড্রেন অনেক বেশি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা ফ্লুইড লসে সাফার করতে পারে, ফলে অনেক বেশি ডিহাইড্রেশন থাকতে পারে। বাট প্রপার ম্যানেজমেন্ট করলে কিন্তু এটা কমে যাবে। 5 বছরের কম বয়সী বাচ্চাদের বেশি হওয়ার চান্স থাকে। ডেভেলপিং কান্ট্রিজে 12 মান্থের কম বয়সী বাচ্চাদের কিন্তু বেশি হয়, এবং ডেভেলপ কান্ট্রিজে 2 থেকে 5 বছরের বাচ্চাদের। এবং রোটা ভাইরাস কিন্তু রিইনফেকশন পসিবল, মানে বারবার ইনফেকশন হইতে পারে, যেহেতু জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট হয়। আচ্ছা, এখন আসা যাক যে এটা কীভাবে আমরা ডায়াগনোসিস করবো। আমরা ডাইরেক্ট ডিটেকশন করতে পারি ভাইরাসের ফিসিসে, আর্লি ইলনেসে, ঠিক আছে। এবং এটা আমরা ইলাইসা যেটা এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এটার মাধ্যমে ভাইরাল যে অ্যান্টিজেনটা, ভাইরাসের যে অ্যান্টিজেনটা, সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি, বা আমরা ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট দিয়েও করতে পারি।
এই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। সো এখানে ইলাইসা মনে রাখবো, আর আরটিপিসিআর এটা মোস্ট সেন্সিটিভ ডিটেকশন মেথড ফ্রম স্টুল, আরটিপিসিআর বা রিভার্স ট্রান্সক্রিপ্টের যে পিসিআর। এবং আমরা হচ্ছে টাইপিং মেথড ইউজ করতে পারি, জি সেরোটাইপ এবং পি সেরোটাইপ। ওই যে আমরা পড়ছিলাম না, কি পড়ছিলাম, যে ভাইরাল প্রোটিন 4 আর ভাইরাল প্রোটিন 7, VP4 যেটাকে আমরা জি সেরোটাইপ বলছিলাম, VP7 যেটা থেকে আমরা বলছিলাম হচ্ছে পি সেরোটাইপ। সো এইগুলার এই যে টাইপিং, এই টাইপিং মেথড আমরা করতে পারি, এবং ইলাইসার মাধ্যমে অ্যান্টিবডি টাইটার, রেইজড অ্যান্টিবডি টাইটারও কিন্তু আমরা চেক করতে পারি। সো এই টেস্টগুলোর মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে কি ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে পারি। এখন একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেনও কিন্তু বেশি থাকতে পারে। কেন বেশি থাকতে পারে? কারণ হচ্ছে মানে ইউরিয়ার পরিমাণ বেশি থাকতেছে, কারণ হচ্ছে যেহেতু মানে এটাতে ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশনের ফলে কী হবে, ডিহাইড্রেশনের ফলে ব্লাডের ভলিউম কমে যাবে, এবং ব্লাডের ভলিউম কমে গেলে দেখা যাবে যে কিডনির পারফিউশন কমে যাচ্ছে, এবং কিডনির পারফিউশন কম থাকার কারণে কিডনির পারফিউশন যেহেতু কম থাকে, ফলে কিন্তু বেশি এক্সক্রেশন হইতে পারে না এবং ব্লাডে জমা থাকে ইউরিয়া, সেই জন্য বান এর পরিমাণ বেশি থাকতে পারে। এখন আসলে ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, লস অফ ওয়াটারকে কারেক্ট করবো, ইলেকট্রোলাইটকে ইমব্যালেন্সকে হচ্ছে গিয়ে দমানোর জন্য আমরা ওরাল রিহাইড্রেশন সল্ট বা আইভি ফ্লুইড দিব, এবং প্রিভেনশনের জন্য দুইটা ব্র্যান্ডের ভ্যাকসিন সাধারণত প্রচলিত আছে, একটা হচ্ছে রোটাটেক আর একটা হচ্ছে রোটারিক্স। তো বাংলাদেশে মনে রাখবো, বাংলাদেশ হচ্ছে রোটারিক্স, যেটা এটা মেইনলি চলে। তো এটা দুইটা ডোজ, একটা হচ্ছে 2 আর একটা 4 মাসের সময়, হ্যাঁ 2 আর 4 মাসে, আর রোটাটেক যেটা এটা 3টা ডোজ, 2, 4, 6 মাসে, ঠিক আছে। সো এই দুটো ভ্যাকসিন আছে, এবং রোটারিক্স যেমন এটা বানাইছে হচ্ছে গ্যালাক্সো স্মিথ ক্যালাইন নামে একটা কোম্পানি, এবং রোটাটেক হচ্ছে মার্ক অ্যান্ড কো নামক কোম্পানি বানাইছে, এবং এটা হচ্ছে লিকুইড ফর্মে থাকে, এটা লাইসোফিলাইজড ফর্মে থাকে, এটা পরবর্তীতে রিকনস্টিটিউট করতে হয়, আচ্ছা যাই হোক ডাইলিউট করতে হয়, এবং এটার ইফিকেসি হচ্ছে 85%, এটার 95%। এটা ভাইরাস শেডিং, এটার ক্ষেত্রে ভাইরাস শেডিং হতে পারে 17 থেকে 27%। যাই হোক এত কিছু মনে রাখা লাগবে না, জাস্ট ভ্যাকসিনগুলোর নাম আমরা একটু মনে রাখবো, যে রোটাটেক, রোটারিক্স। আচ্ছা, এবং এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এগুলো প্রিভেনশনের জন্য আমরা দিতে পারি, এবং রোটা ভাইরাস এই কারণে ভ্যাকসিনগুলো দিলে এটা কিন্তু খুবই ইফিকেশিয়াস এবং এটা কাজে দেয়। সো এবং আমাদের আসলে ইপিআই শিডিউলে কিন্তু এই ভ্যাকসিন নাই, ইপিআই শিডিউলে কিন্তু রোটা ভ্যাকসিন নাই, হ্যাঁ। এই ইপিআই শিডিউলে হচ্ছে গিয়ে এগুলা ইনক্লুড আস্তে আস্তে হয়তো বা করার ট্রাই করা হচ্ছে, বাট রোটা ভ্যাকসিন কিন্তু ইপিআই শিডিউল নেই, এগুলো আলাদা করে দিতে হবে।